হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এমএইচ এডুকেশন ল্যাব। এমএইচ এডুকেশন ল্যাব ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা, আমরা যে সিরিজ শুরু করেছিলাম আর্ট অ্যান্ড কালচার জিকে, আর্ট অ্যান্ড কালচার জিকে ফর ক্লার্কশিপ এক্সাম, অর্থাৎ ক্লার্কশিপ পরীক্ষার জন্য যে আর্ট অ্যান্ড কালচারের জিকে পড়ে, সেই আর্ট অ্যান্ড কালচারের আমরা বলেছিলাম যে এখান থেকে প্রায় কিন্তু 25টার কাছাকাছি চ্যাপ্টার পড়তে হবে। এবং পিএসসির পরীক্ষায় এই আর্ট অ্যান্ড কালচার থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে, যেগুলো আমাদেরকে কিন্তু কঠিন লাগে। সেই কঠিন যাতে না লাগে সেই জন্য কিন্তু আমরা পরপর ক্লাস করছি। আগে কিন্তু 4 নম্বর ক্লাস, এর আগে কিন্তু 3টে ক্লাস অলরেডি আমরা আর্ট অ্যান্ড কালচারের একটা পোর্শন যেটা হলো বাংলা সাহিত্য, সেখান থেকে কিন্তু দেওয়া শুরু করেছি। যদি না দেখে থাকো তাহলে কিন্তু আমাদের ভিডিওর তোমরা প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নিতে পারো। ওকে, তো আর্ট অ্যান্ড কালচারের এখানে মোট আমরা কিন্তু 57টা কোশ্চেন, 57 থেকে 58টা কোশ্চেন কিন্তু আমরা এখানে রেখেছি। তো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট, আমরা প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে কিন্তু পড়বো। তার আগে অনেকে বলবে যে স্যার পিডিএফ পাবো কিনা। অবশ্যই পিডিএফ পাবে, ঠিক আছে। এই যে আজকের ক্লাসের পিডিএফ, সেটা কিন্তু পাওয়া যাবে, ফ্রি অফ কস্টে পাওয়া যাবে। কিভাবে পাওয়া যাবে না, পিডিএফ পাওয়ার জন্য তোমাদেরকে কি করতে হবে, প্রথমে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে অ্যাপ ডাউনলোড করতে হবে। কি অ্যাপ ডাউনলোড করতে হবে? এমএইচ এডুকেশন, EDUCATION এডুকেশন ল্যাব, এই যে অ্যাপটি আছে এটা কিন্তু প্রথমে ডাউনলোড করতে হবে। করে রেজিস্ট্রেশন করে এই যে কোর্স দেখতে পাচ্ছ, নটা ফোল্ডার করা আছে এখানে। তার মধ্যে এই যে 3 নম্বর ফোল্ডার WBPSC এক্সাম, এই কোর্সের ফোল্ডারটি তোমাকে ক্লিক করতে হবে, তাহলে কিন্তু 3টে কোর্স তোমার সামনে ওপেন হয়ে যাবে। ওকে, এইভাবে 3টে কোর্স কিন্তু তোমার সামনে ওপেন হয়ে যাবে। তার মধ্যে দেখবে একটা কোর্সের নাম আছে আর্ট অ্যান্ড কালচার জিকে ফর পিএসসি ক্লার্কশিপ অ্যান্ড মিসলেনিয়াস এক্সাম। সেখানে তোমরা ভিউ কন্টেন্ট করবে। ভিউ কন্টেন্ট করলেই কিন্তু তোমাদের সামনে এইভাবে যে আগের ক্লাসের পিডিএফ এবং বর্তমান যে ক্লাস আমরা আপলোড করব তার প্রত্যেকটা পিডিএফ কিন্তু এখানে পেয়ে যাবে, এবং সেখান থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। ওকে, তো এই হলো আমাদের টোটাল প্রসেস। এইভাবে কিন্তু আমাদের অ্যাপ মানে অ্যাপের ভেতরে গিয়ে তোমরা কিন্তু পিডিএফটি ডাউনলোড করে নিতে পারো। এবং তার সাথে সাথে আমাদের দুটো কোর্স কিন্তু রানিং আছে পিএসসির, একটা পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা, একটা পিএসসি মিসলেনিয়াস পরীক্ষা, যার মধ্যে 100% সিলেবাস কভার করা হচ্ছে। এর বাইরে কিন্তু প্রশ্ন আসবে না, প্রশ্ন এখান থেকেই আসবে। কন্টেন্ট সেইভাবে কিন্তু সাজানো আছে, প্রত্যেকটা টপিক ধরে ধরে কিন্তু সাজানো আছে। তোমরা কিন্তু 81% ডিসকাউন্ট চলছে প্রত্যেকটা এই ক্লাসশিপ এবং মিসেলিনিয়াস কোর্সে, সেটা কিন্তু তোমরা আহ, যুক্ত হয়ে যাও, কারণ প্রিপারেশন কিন্তু ফুল দমে চলছে। ওকে, তো যাই হোক, আমরা কিন্তু আজকের যে ক্লাসের মূল বিষয় যেটা হলো বাংলা সাহিত্যের প্রশ্ন উত্তর 57 কোশ্চেন কিন্তু আমরা নিয়ে এসেছি। এক এক করে কোশ্চেন গুলো কিন্তু আমরা দেখে নিই। প্রথম প্রশ্ন, বুড়ো শালিকের ঘাড়ে রো, এই যে একটা প্রহসন, একটা লেখা, এটা কার লেখা? হু রোড বুড়ো শালিকের ঘাড়ে রো, কে লিখেছিল? মাইকেল মধুসূদন দত্ত। পরীক্ষায় পড়েছে, অনেকবার পড়েছে। বিদ্যাসাগরের আমরা পড়েছিলাম দুটো ছদ্মনাম ছিল, একটা হলো কস্যচিৎ, একটা হলো ভাইপোষ্য। এই যে দুটো ছদ্মনাম ছিল, সেই ছদ্মনাম নিয়ে তিনি কি কি রচনা করেছিলেন? দেখো, অতি অল্প হুইল একটা লেখা, যার 1873 সালে যেটা প্রকাশিত হয়েছিল। আর একটা হলো অতি অল্প হুইল, 1873 সালে প্রকাশিত হয়েছিল। এবং একটা কি না, ব্রজবিলাস, 1884 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। এই যে দুটো লেখা, ওকে, মানে 3টে লেখা বলতে পারো, অতি অল্প হুইল, আবার অতি অল্প হুইল, এবং কি ব্রজবিলাস। এই যে 3টে লেখা তিনি কিন্তু ছদ্মনাম নিয়ে লিখেছিলেন। একটা হলো কস্যচিৎ ছদ্মনাম, একটা হলো ভাইপোষ্য ছদ্মনাম। আমরা কিন্তু আগের ক্লাসে পড়েছি কার কি ছদ্মনাম। এই দুটো ছদ্মনাম নিয়ে কিন্তু তিনি এই 3টে লেখা তিনি কিন্তু লিখেছিলেন বা রচনা করেছিলেন। ক্লিয়ার? কার অনুরোধে কাজী নজরুল ইসলাম কান্ডারি হুঁশিয়ার লিখেছিলেন? বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একটা বিখ্যাত কবি কান্ডারি হুঁশিয়ার, তাই না? সেই মানে কবিতাটা শুনলে আমাদের কিন্তু মানে লোম খাড়া হয়ে যায়, এত মানে রোমহর্ষক সেই আহ, কবিতার সুর। তো সেই কবিতাটি তিনি কার অনুরোধে রচনা করেছিলেন? না, আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোসের অনুরোধে কিন্তু তিনি আহ, এই রচনাটি কিন্তু করেছিলেন। সত্যজিৎ রায়ের 3 কন্যার 3টি গল্পের নাম কি কি ছিল? একটা হলো পোস্টমাস্টার, একটা হলো মণিহারা, এবং একটা হলো সমাপ্তি। ঈশপের গল্প প্রথম অনুবাদ কে করেছিলেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর করেছিলেন। সন্দেশ এর সম্পাদক কে ছিলেন? সত্যজিৎ রায়। সন্দেশের যে পত্রিকা, সন্দেশ পত্রিকা, তার সম্পাদক কে ছিলেন? সত্যজিৎ রায়। ক্লিয়ার? পদাতিক কাব্যগ্রন্থ কার লেখা? সুভাষ মুখোপাধ্যায়ের লেখা। নষ্টনীড় কবিতাটি কার লেখা? সমর সেনের লেখা। বরাহ মিহির রচিত করেন কে? গ্রন্থের নাম কি? রচিত গ্রন্থের নাম কি? না, একটা হলো বৃহৎ সংহিতা এবং একটা হলো পঞ্চ সিদ্ধান্তিকা। এই দুটো গ্রন্থ লিখেছিলেন কে? বরাহ মিহির। 10 নম্বর প্রশ্ন আমরা চলে আসছি। বিমলকর সৃষ্ট গোয়েন্দার নাম কি? না, বিমলকর তিনি কোন গোয়েন্দা আহ, সৃষ্টি করেছেন? গোয়েন্দার সৃষ্টি নাম কি? কোন চরিত্র সৃষ্টি করেছিলেন? কি সেটা?
কিঙ্কর কিশোর রায় এই গোয়েন্দা চরিত্রটি কিন্তু সৃষ্টি করেছিলেন বিমল কর। নেক্সট প্রশ্ন চলে আসবো, ফকির অফ জঙ্গিরা এই কাব্যটি কার লেখা? ডিরোজিওর লেখা। 1986 সালে যখন নৌবিদ্রোহ হচ্ছিল, সেই নৌবিদ্রোহ নিয়ে বাংলার কোন বিখ্যাত নাটক রচনা করা হয়েছিল? শ্রী কল্লোল। আরব্য রজনীতে বাগদাদের কোন খলিফার কথা প্রায় বলা হয়েছে? না, খলিফা হারুনুর রশিদের কথা কিন্তু এই আরব্য রজনীতে এসেছে। বাংলা সাহিত্যে ত্রয়ী বন্দ্যোপাধ্যায়কে কাদেরকে বলা হতো? তিনটে বন্দ্যোপাধ্যায় ছিল, একটা হলো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, একটা হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, একটা ছিলেন মানিক বন্দ্যোপাধ্যায়। তিনজন কিন্তু মানে সাহিত্যের বলতে পারো একটা উচ্চ আসনে নিয়ে গেছিল বাংলা সাহিত্যকে। রফিকুল ইসলাম এই ছদ্মনামটি কার? উৎপল দত্তের। শরৎচন্দ্রের যে পথের দাবি উপন্যাস, সেটি কোন বিখ্যাত মনীষীর কথা তুলে ধরা হয়েছে পথের দাবির মধ্যে? বিপ্লবী মহানায়ক রাসবিহারী বসুর কথা কিন্তু তুলে ধরা হয়েছে। শরদিন্দু মুখোপাধ্যায়ের যে ঝিন্দের বন্দি কোন গল্পের অবলম্বনে লিখেছিলেন? না, প্রিজনার অফ জেন্ডা এই গল্পের মানে অবলম্বন করে কিন্তু লেখা হয়েছিল এই গল্পটি। নবকুমার কবি কার ছদ্মনাম? নবকুমার কবি সত্যেন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম। অবন্তী পত্রিকার সম্পাদক কে ছিলেন? অবন্তী পত্রিকার সম্পাদক ছিলেন ইতালির যে রাষ্ট্রনায়ক মুসোলিন, তিনি কিন্তু অবন্তী পত্রিকার মানে সম্পাদক ছিলেন। সেবক ছদ্মনামে বাংলা নাটক বাংলায় কোন নাট্যকার নাটক লিখেছেন? সেবক ছদ্মনামে গিরিশচন্দ্র ঘোষ, তিনি সেবক ছদ্মনাম নিয়েছেন এবং বাংলাতে নাটক লিখেছেন। তেনজিং নোরগের আত্মজীবনী গ্রন্থের নাম কি? টাইগার অফ দ্য স্নো। টাইগার অফ দ্য স্নো তেনজিং নোরগের আত্মজীবনী। জীবন বেদ কার আত্মজীবনীমূলক আলোচনা? কেশবচন্দ্র সেনের আত্মজীবনী হলো জীবন বেদ। প্রথম বাঙালি সাংবাদিক কে? গঙ্গা কিশোর ভট্টাচার্য। জনা প্রফুল্ল বলিদান এই নাটকগুলো নাট্যকার কে ছিলেন? নাট্যকার ছিলেন গিরিশ চন্দ্র ঘোষ। ম্যাকবেথ নাটকের অনুবাদ কে করেছিলেন? গিরিশচন্দ্র ঘোষ। দেখো গিরিশচন্দ্র ঘোষ কিন্তু অনেক কাজ করেছেন। ওকে। শরৎচন্দ্রের কৈশোর লেখা প্রথম গল্প কোনটি? কাশীনাথ। রাজশেখর বসু কোন বইয়ের জন্য কবে সাহিত্য একাডেমি পুরস্কার পান? দেখো 1957 সালে তিনি সাহিত্যে একাডেমি পুরস্কার পেয়েছিলেন এবং বইয়ের নাম কি ছিল? আনন্দী বাই। বাংলা ভাষার আধুনিক গীতি কাব্যের জনক কাকে বলা হয়? বিহারীলাল চক্রবর্তীকে কিন্তু বলা হয় বাংলা ভাষায় আধুনিক গীতিকাব্যের জনক। কবি জীবনানন্দ দাশ কোন বইয়ের জন্য সাহিত্য একাডেমি পেয়েছিলেন? 1955 সালে পেয়েছিলেন। কবিতার নাম ছিল কি? শ্রেষ্ঠ কবিতা। কোন বইয়ের জন্য? তার বইয়ের নাম হলো শ্রেষ্ঠ কবিতা। সমরেশ মজুমদার কোন উপন্যাসের জন্য একাডেমি পুরস্কার পেয়েছেন? কারবেলা বইয়ের জন্য লেখা হয়েছিল বা প্রকাশিত হয়েছিল 1984 খ্রিস্টাব্দে। কবি শক্তি চট্টোপাধ্যায় কোন বইয়ের জন্য একাডেমি পুরস্কার পেয়েছেন? যেতে পারি কিন্তু কেন যাব। যেতে পারি কিন্তু কেন যাব এই 1983 খ্রিস্টাব্দে বইটি প্রকাশিত হয়েছিল। কবি শক্তি চট্টোপাধ্যায় তিনি লিখেছিলেন এবং এর জন্য তিনি একাডেমি পুরস্কার কিন্তু পেয়েছেন। ব্যাপিয়া বিদায় নাটকের রচয়িতা কে? ব্যাপিকা বিদায় নাটকের রচয়িতা ছিলেন রসরাজ অমৃতলাল বসু। নেক্সট আমরা চলে আসবো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন রচনা কত সালে প্রথম মুদ্রিত হয়? বেতাল পঞ্চবিংশতি বিদ্যাসাগরের কোন রচনা কত সালে প্রথম মুদ্রিত হয়? না, বেতাল পঞ্চবিংশতি 1837 সালে কিন্তু মুদ্রিত হয়। এটা ছিল প্রথম তার মুদ্রিত রচনা। কিন্তু আরেকটা প্রশ্ন কিন্তু এর এগেনস্টে দিতে পারে, সেটা হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম বাংলা মানে গদ্য গ্রন্থ কোনটি? সেটা কিন্তু বাসুদেব চরিত। এটা মুদ্রিত হয়নি। ওকে। প্রথম মুদ্রিত হয়েছিল 1837 খ্রিস্টাব্দে। তার আগেও কিন্তু তিনি একটা রচনা লিখেছিলেন বাসুদেব চরিত, কিন্তু সেটা মুদ্রিত হয়নি। এই জন্য আমরা প্রশ্নের দিকে খেয়াল রাখবো যে মুদ্রিত হয়েছে বা হয়নি কি জানতে চাইছে। ওকে। যদি বলে প্রথম মুদ্রিত হয়েছিল কোনটি, আমরা আমরা কিন্তু বলবো যে বেতাল পঞ্চবিংশতি। বাল্মীকি কোন ছন্দে রামায়ণ রামায়ণ রচনা করেন? অনুপুষ্ট ছন্দ। ছন্দ আমরা দেখেছি, ছন্দ কিন্তু অনেক ধরনের ছন্দ হয়, আমরা এখানে আলোচ্য বিষয় নয়, তবুও বলছি একটু যে এক একটা কবিতা কিন্তু এক একটা ছন্দে লেখা হয় এবং সেই ছন্দের কিন্তু এক একটা বৈশিষ্ট্য থাকে, ক্যারেক্টার থাকে। তো এই যে আহ, রামায়ণ রচনা করেছিলেন বাল্মীকি, তিনি একটা ছন্দর মানে সাহায্য নিয়েছিলেন, সেই ছন্দের নাম হলো অনুপুষ্ট ছন্দ। ওকে। বারী কাহিনী কার রচনা? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা। প্রদীপিসের বর্মী বক্স খুব একটা উল্লেখযোগ্য লেখা, কার লেখা? না, লীলা মজুমদারের লেখা।
কথা সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জ্ঞানপীঠ পুরস্কার পান কোন বইটির জন্য? গণদেবতার জন্য কিন্তু পেয়েছিলেন। কি পেয়েছিলেন? না, জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন। কে পেয়েছিলেন? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় 1966 সালে। শরৎচন্দ্রের প্রথম প্রকাশিত লেখা কোনটি? শরৎচন্দ্রের প্রথম প্রকাশিত লেখা কোনটি? না, বড়দিদি। ভারতী পত্রিকায় কিন্তু প্রকাশিত হয়েছিল 1907 খ্রিস্টাব্দে। শরৎচন্দ্রের কোন উপন্যাসটি রাজদ্রোহের অভিযোগে নিষিদ্ধ করা হয়েছিল? পথের দাবি। এই পথের দাবিতে ইংরেজদের যে আক্রমণ, সে আক্রমণকে বা ইংরেজদের যে অত্যাচার, সেই অত্যাচারকে কিন্তু তুলে ধরা হয়েছিল এবং আহ, তাদের বিরুদ্ধে এমন ভাবে লেখা হয়েছিল যে এটা বলা হয়েছিল যে এটা রাজদ্রোহ হচ্ছে। ওকে, তো তার জন্য কিন্তু এটা নিষিদ্ধ করা হয়েছিল পথের দাবি যে গ্রন্থটা। 1920 সালে শরৎচন্দ্রের কোন উপন্যাসটি মারাঠি ভাষায় অনূদিত হয়ে প্রকাশ পায়? দত্তা। দত্তা খুবই একটা গুরুত্বপূর্ণ এবং খুবই সুন্দর একটা উপন্যাস, যেটা বাংলাতে লেখা হয়েছিল, কিন্তু এটা কিন্তু আহ, মারাঠি ভাষায় 1920 খ্রিস্টাব্দে এটা রচনা বা প্রকাশ করা হয়েছিল। ওকে, শরৎচন্দ্রের যে পল্লী সমাজ উপন্যাস আছে, কোন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়? ভারতবর্ষ নামক একটা পত্রিকা তখন প্রচলিত ছিল, সেখানে কিন্তু ধারাবাহিকভাবে পল্লী সমাজের যে উপন্যাসটা খুব সুন্দর, আমার কিন্তু ম্যাক্সিমামটাই পড়া আছে, তোমরা পারলে পড়ে নিও। খুবই কিন্তু সুন্দর সুন্দর ঘটনাকে অবলম্বন করে এই সমস্ত উপন্যাস গুলো লেখা। ওকে, তো শরৎচন্দ্রের রামের সুমতি কোন পত্রিকায় প্রকাশিত হয়? না, 1913 সালে যমুনা পত্রিকায় কিন্তু প্রকাশিত হয়েছিল। 44 নম্বর প্রশ্ন আমরা চলে আসবো। শরৎচন্দ্রের শ্রীকান্ত উপন্যাসটি প্রথম কবে কোন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল বা হয়? ভারতবর্ষ পত্রিকা, একটু আগে আমরা বলেছিলাম ভারতবর্ষ পত্রিকা, সেখানে কিন্তু শ্রীকান্তের ভ্রমণ কাহিনী নামে প্রথম 3টি পর্ব এবং চতুর্থ পর্বটি বিচিত্রা পত্রিকায় ধারাবাহিকভাবে বের হয়েছিল। ক্লিয়ার? তাহলে শ্রীকান্তের যে মানে 4টে পর্ব আছে, তার মধ্যে প্রথম 3টে পর্ব শ্রীকান্তের ভ্রমর কাহিনী নামে প্রকাশিত হয়েছিল কোথায়? ভারতবর্ষ পত্রিকায়। এবং চতুর্থ পর্বটি কোথায় প্রকাশিত হয়েছিল? বিচিত্রা পত্রিকায় কিন্তু প্রকাশিত হয়েছিল। শরৎচন্দ্র অনিলা দেবী, তার যে ছদ্মনাম ছিল, সেই ছদ্মনাম নিয়ে তিনি কি রচনা করেছিলেন? তিনি রচনা করেছিলেন নারীর মূল্য। নারীর মূল্য রচনা করেছিলেন। ছদ্মনাম কি নিয়েছিলেন? অনিলা দেবী। শরৎচন্দ্রের জীবিতকালের শেষ উপন্যাস কোনটি? না, জীবিতকালে তার শেষ উপন্যাস ছিল বিপ্রদাস। এবং বাংলায় একাঙ্ক নাটকের প্রবক্তা কে করেছিলেন? নাট্যকার আহ, মন্ময় আহ, মন্মথ রায়। মন্মথ রায় তিনি কিন্তু এই একাঙ্ক নাটকের প্রবক্তা ছিলেন। দ্য ক্যাপটিভ লেডি কার লেখা ছিল? মধুসূদন দত্তের লেখা। বঙ্কিমচন্দ্রের প্রথম ইংরেজি উপন্যাস রামমোহনস ওয়াইফ কোন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল? দেখো, এই প্রশ্নের মধ্যে কিন্তু আর একটা ইনফরমেশন লুকিয়ে আছে। প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে যে বঙ্কিমচন্দ্রের প্রথম ইংরাজি উপন্যাসের নাম কি? উত্তর কি হবে? রামমোহন ওয়াইফ। প্রকাশিত হয় কোথায়? না, ইন্ডিয়ান ফিল্ড পত্রিকায় কিন্তু প্রকাশিত হয়েছিল। 1864 সালে কিন্তু প্রকাশিত হয়েছিল। বঙ্কিমচন্দ্রের দুর্গেশ নন্দিনী যে একটা আমাদের দেখেছি মানে উপন্যাস আছে, সেই কোন উপন্যাসের দ্বারা অনুপ্রাণিত হয়ে বা কোন উপন্যাসের প্রভাব এই দুর্গেশ নন্দিনী যে উপন্যাস সেখানে আছে? এটি আছে স্যার ওয়াল্টার এর আই ভ্যান হো, এই উপন্যাসের কিন্তু প্রভাব আছে। অর্থাৎ দুর্গেশ নন্দিনী যেটা রচনা করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এই দুর্গেশ নন্দিতে আই ভ্যান হো এই উপন্যাসের কিন্তু একটা ছাপ আছে বা প্রভাব আছে। বঙ্কিমচন্দ্রের কৃষ্ণকান্তের হুইল কবে প্রকাশিত হয়েছিল? 1878 সালে প্রকাশিত হয়েছিল। এবং মাইকেল মধুসূদন দত্তকে আহ কবিভূষণ আখ্যা দেন কে? বঙ্কিমচন্দ্রই কিন্তু মাইকেল মধুসূদন দত্তকে ভূষণ কবি কুলভূষণ নামে মানে আখ্যা দিয়েছিলেন। মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুর পর তার কোন গ্রন্থটি প্রকাশিত হয়? মায়া কানন। 1874 খ্রিস্টাব্দে, 1874 মায়া কানন গ্রন্থটি কিন্তু তার মৃত্যুর পর প্রকাশিত হয়েছিল। এবং রাজা রামমোহন রায়ের প্রথম বই কোনটি? না, তুহফাত উল মুত্তাহাহিদিন। ওকে, তুহফাতুল মুত্তাহাহিদিন, এটা 1803-4 খ্রিস্টাব্দের মধ্যে কিন্তু রাজা রামমোহন রায়ের প্রথম এটা বই, এটা প্রকাশিত হয়েছিল। এবং রাজা রামমোহন রায় ফার্সি ভাষায় কোন সাপ্তাহিক পরিচালনা করেছিলেন? তিনি একটা উইকলি উইকলি কিন্তু একটা লিখতেন বা একটা সাপ্তাহিক ফার্সি ভাষায় কিন্তু আহ, লিখতেন। সেটার নাম কি ছিল? মিরাতুল আকবর। শ্রী চৈতন্য ভগবত কার লেখা? বৃন্দাবন দাসের লেখা। এবং শেষের দুটো প্রশ্ন, তার মধ্যে একটা হলো প্রথম সংস্কৃত মহাভারত কে বাংলা গদ্য ভাষায় মানে গদ্যেতে অনুবাদ করেন? কালী প্রসন্ন সিংহ। তিনি কি করেছিলেন? না, মহাভারতের যে ঘটনা সেটাতে কিন্তু একটা
সংস্কৃত ভাষা থেকে বাংলা একদম মানে গদ্য ভাষায় কিন্তু অনুবাদ করেছিলেন। ইস্ট ইন্ডিয়া পত্রিকাকে প্রকাশ করেন ডিরোজিও। তো এই ছিল আমাদের টোটাল, যে আমরা বললাম আমাদের টোটাল কি বললাম না, বাংলা সাহিত্যের ইম্পর্টেন্ট কোশ্চেন, সেই বাংলা সাহিত্যের ইম্পর্টেন্ট পরীক্ষার আসার মতন কিন্তু 58 কোশ্চেন্স কিন্তু আমরা এখানে আলোচনা করলাম। আশা করছি এই কোশ্চেন্স গুলো থেকে পরীক্ষায় কিছু আসবে, এবং আশা করছি এই ইনফরমেশনটা তোমাদের কিন্তু পরীক্ষায় অন্যান্য প্রশ্ন সলভ করতে সাহায্য করবে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছো যাদেরকে, তাদেরকে থ্যাংক ইউ জানাচ্ছি, এবং ভিডিওটিকে শেয়ার করে দাও, লাইক করে দাও, এবং যদি মনে করো আমাদের কোর্সে যুক্ত হবে, কোর্সের মধ্যে সমস্ত বিষয় কিন্তু কভার করা আছে, 100% সিলেবাস কভার করা আছে। এই 2500 টাকার কোর্স ফি কিন্তু লাগবে না, এখন 475 টাকা লাগছে। এই অফারটা মিস করো না, 81% ডিসকাউন্ট চলছে। ফার্স্ট কমেন্ট সেকশনে কিন্তু কোর্সের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে কিন্তু তোমরা আমাদের কোর্সে যুক্ত হয়ে যেতে পারো। ভিডিওটি এখানেই শেষ করছি, শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।